আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, সো আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়টাই হচ্ছে রসায়নের ধারণা, এবং তারপরে আরেকটা অধ্যায় আছে, আমরা এই দুইটা অর্থাৎ রসায়নের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। সো চলুন আমরা তাহলে আলোচনাটা শুরু করি। আচ্ছা, আমরা প্রত্যেকটা অধ্যায় বাই অধ্যায় আমরা এমসিকিউ গুলো আলোচনা করব। প্রথম অধ্যায়টা হচ্ছে একদম থিওরিটিক্যাল একটা অধ্যায়, হ্যাঁ। প্রথম অধ্যায়টা হচ্ছে একদম থিওরিটিক্যাল, অর্থাৎ আপনারা সকলে জানেন যে প্রথম অধ্যায় হচ্ছে আমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। তো এখানে আসলেই তেমন কিছু নাই, জাস্ট কিছু থিওরিটিক্যাল কোশ্চেন আছে, আমরা সেই কোশ্চেন গুলো দেখবো। সেই কোশ্চেন গুলোর ব্যাখ্যা দেওয়ার মতো কিছু নাই, ঠিক আছে। সো যতটুকু পারি ইনশাল্লাহ আমি ব্যাখ্যা দিব। আরেকটা বিষয় হচ্ছে যেহেতু থিওরিটিক্যাল কোশ্চেন এবং এই অধ্যায়টা থেকে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়, একটা এমসিকিউ মাস্ট আপনি আপনার পরীক্ষায় পাবেন এই অধ্যায়টা থেকে। সো আমরা দেখি একটু স্যার, প্রথম হচ্ছে কেমিস্ট্রি। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে যে কেমিস্ট্রি শব্দের উৎপত্তিটা কোন শব্দ থেকে, কেমিস্ট্রিটা কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে। সো কেমিস্ট্রির উৎপত্তি হচ্ছে আলকেমিয়া শব্দ থেকে, মূলত কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। তারপরে যদি বলি আলকেমিয়া, হ্যাঁ, আলকেমিয়া কোন ভাষার শব্দ, এটা বোঝাই যাচ্ছে যে আলকিমিয়া এই শব্দটা হচ্ছে আরবি ভাষার একটা শব্দ। তাহলে এই যে আলকিমিয়া, এটা হচ্ছে আরবি ভাষার একটা শব্দ। তারপরে যদি বলা হয় যে আসুন আধুনিক রসায়নের জনককে, আধুনিক রসায়নের জনক হচ্ছে এই অ্যান্টনি ল্যাবোরসিয়া। আপনাদেরকে একটু বলে রাখি, প্রথম যে পর্যায় সারণীটা তৈরি করা হয়েছিল সেই পর্যায় সারণীটা কিন্তু তৈরি করছিল অ্যান্টনি ল্যাবোরসিয়া। তো সেই জন্য আসলে তাকে আধুনিক রসায়নের জনক বলা হয়। তবে এই যে জাবের ইবনে হায়ান, তারপর জন জন ডাল্টনের কথা বলেন, বিশেষ করে জাবের ইবনে হায়ানের আহ রসায়ন শাস্ত্রে বা রসায়নের ডেভেলপমেন্টে অনেক বড় ভূমিকা আছে, ঠিক আছে। বাট আধুনিক রসায়নের জনককে হচ্ছে অ্যান্টনি ল্যাবোরসিয়ে। তারপরে সর্বপ্রথম কে পদার্থের ক্ষুদ্রতম কণা, যে এই যে কে প্রথম সর্বপ্রথম কে পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণার নাম দেন অ্যাটম, মানে অ্যাটম নামটা কে দিছে। যে আমরা কোনো পদার্থকে যখন ভাঙবো, ভাঙতে ভাঙতে এমন একটা স্টেজে চলে যাব যেটাকে আর ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না। এবং সেই ক্ষুদ্রতম অংশের নামই হচ্ছে অ্যাটম। এই কথাটা কে বলছিল একটু বলেন তো দেখি, কে বলছিল বলেন? এরিস্টটল নাকি ডেমোক্রিটাস নাকি প্লেটো নাকি রাদারফোর্ড, বলেন। স্যার অ্যারিস্টটল। এরিস্টটল কেন হবে রে ভাই? এটা হচ্ছে ডেমোক্রিটাস সর্বপ্রথম, এই যে ডেমোক্রিটাস, ডেমোক্রিটাস সর্বপ্রথম এই নামটা দিছে। যে কোনো একটা পদার্থকে একসময় ধারণা করা হতো যে আমরা কোনো একটা পদার্থকে যত বেশি ভাঙবো, তো সবার লাস্টে এমন একটা স্টেজে আমরা চলে যাব যে স্টেজে চলে গেলে সেটাকে আর ভাঙা যাবে না। প্রথমত এটা চিন্তা করা হইতো, কিন্তু দেখেন আধুনিক রসায়ন কোথায় চলে গেছে, যে এখন কিন্তু আমরা সেই অ্যাটম বা ক্ষুদ্রতম যে কণা, এই অ্যাটমের বাংলা অর্থই কিন্তু হচ্ছে স্যার পরমাণু। অ্যাটমের বাংলা অর্থটাই কি বলেন তো স্যার? পরমাণু। অ্যাটমের বাংলা অর্থটাই হচ্ছে পরমাণু। তাহলে এখন কিন্তু আমরা কি জানি, পরমাণুকেও ভাঙা যায়। আমরা যদি পরমাণুকে ভাঙি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা পাই। তারপর স্থায়ী কণিকার মধ্যে আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আমরা এগুলো পাই, তাই না? আচ্ছা, তারপরে আসেন, কাঁচা আম টক হওয়ার মূল কারণ কি? আমরা অনেকে আম পছন্দ করি, পাকা আম পছন্দ করি, কিন্তু কাঁচা আম পছন্দ কম করি কেন? কারণ কাঁচা আম একটু খাইতে টক লাগে। বলেন তো স্যার, টক স্বাদযুক্ত হওয়ার কারণটা কি, বলেন। স্যার অম্ল বা অ্যাসিড থাকে সেখানে। গুড। হ্যাঁ, আপনারা যে কোনো টক স্বাদযুক্ত যে কোনো জিনিস বলেন, টক স্বাদযুক্ত যে কোনো যে কোনো জিনিস বলেন, সবগুলোর মধ্যে এসিড থাকে, কারণ এসিডের স্বাদটাই হচ্ছে কি টক। আপনি লেবুর কথা বলেন, তেঁতুলের কথা বলেন, লেবু বলেন, তেঁতুল বলেন, ঠিক আছে। তারপরে এই যে ভিনেগারের কথা বলেন, অথবা হচ্ছে আমের কথা বলেন, আপেলের কথা বলেন, কমলা লেবুর কথা বলেন, এই সবগুলোর মধ্যে কি আছে, কোনো না কোনো জৈব অ্যাসিড আছে, ঠিক আছে। এখন বলতে পারেন স্যার এই অ্যাসিড গুলা খাইলে আমাদের কোনো সমস্যা হয় না? না, খাইলে সমস্যা হয় না, কারণ এই অ্যাসিড গুলো হচ্ছে দুর্বল। যেহেতু জৈব অ্যাসিড, তাহলে অবশ্যই এগুলো হচ্ছে কি দুর্বল, আর দুর্বল অ্যাসিড গুলো আমাদের শরীরের জন্য কোনো ক্ষতি করে না, ঠিক আছে। তাহলে এখানে অপশনটা কি হবে দেখি, পাঁচটা অপশন কি কি দেওয়া আছে। এতে গ্লুকোজ থাকে না, গ্লুকোজের কারণে এটা অম্ল হয় না, অবভিয়াসলি আমরা জানি। এতে ফ্রুক্টোজ থাকে। আচ্ছা, এরপর হচ্ছে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড, স্যার
ছোট ক নাম্বারটা হবে আনসার। এতে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, ঠিক আছে। কারণ এই অ্যাসিডটাই হচ্ছে টক স্বাদ বিশিষ্ট, সেই জন্য কাঁচা আম টক হয়, কিন্তু যখন আমটা পেকে যায় তখন সেটা কিন্তু মিষ্টি লাগে। কেন মিষ্টি লাগে জানেন? কারণ সেখানে ফ্রুট সুগার থাকে। ফ্রুট সুগার কোনগুলা? ফ্রুক্টোজ এবং গ্লুকোজ। এই ফ্রুক্টোজ এবং গ্লুকোজের কারণেই আমটা পাকলে মিষ্টি হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন পরের প্রশ্নটাই, পাকা আম মিষ্টি লাগে কেন? পাকা আম কেন মিষ্টি লাগে? কেন মিষ্টি লাগে স্যার বলেন? এই যে দেখেন একটু আগে বলে দিছি কিন্তু, এই যে স্যার গ্লুকোজ গ এবং নাম্বারটা। ফ্রুক্টোজের জন্য, অর্থাৎ এগুলাকে বলা হয় ফ্রুট সুগার। এই যে ফ্রুক্টোজ যেটা আছে এটাকে আঙ্গুরের সুগার বলা হয়, এটা হচ্ছে আঙ্গুরের শর্করা। তো গ্লুকোজ এবং ফ্রুক্টোজের জন্যই মূলত হচ্ছে এটা মিষ্টি লাগে। তারপরে অ্যান্টাসিড ঔষধ পাকস্থলীর কোন অ্যাসিডকে প্রশমিত করে? বলেন তো স্যার, এটা আপনাদের পারার কথা, বলেন। হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমাদের পেটের মধ্যে বা আমাদের পাকস্থলীর মধ্যে আন্তরিক যে গ্রন্থিটা আছে সেই আন্তরিক গ্রন্থি থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হওয়ার মাধ্যমে আমাদের খাদ্যটাকে একটা অম্লীয় পরিবেশ সৃষ্টি করে, যেটা পরিপাকে খুবই সাহায্য করে। আপনি যে কোনো খাবারই খান সেটা কিন্তু পরিপাক হয়ে যায়। তাহলে এই যে দেখেন, খাবার যে পরিপাক হওয়ার জন্য একটা অম্লীয় পরিবেশের প্রয়োজন। কেন? কারণ সেখানে কোনো জীবিত যদি জীবাণু থেকে থাকে সেটা কিন্তু ব্যানিশ হয়ে যায়, ঠিক আছে, এসিডের কারণে। আপনারা সকলে জানেন হাইড্রোক্লোরিক অ্যাসিডটা খুবই তীব্র, ঠিক আছে। সেই তীব্র হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণেই মূলত হচ্ছে আপনার যত ধরনের যে জীবিত পোকামাকড় আপনি খান সেটা পেটের ভিতরে যায়, মরে যায়। এই জন্য বেয়ার গ্রিলস দেখেন অনেক জীবিত পোকামাকড় খায়, তার কিছু হয় না, ঠিক আছে। বাট এটা অভ্যাসের উপর নির্ভরশীল। অ্যান্টাসিড ওষুধ, অ্যান্টাসিড, তাহলে আমরা অ্যান্টাসিড জাতীয় যে ট্যাবলেট গুলো খাই, অ্যান্টাসিডের মধ্যে থাকে আপনার হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, সরি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্ষার থাকে, ঠিক আছে। সেই ক্ষারটা এসিডের সাথে বিক্রিয়া করে একটা প্রশমন বিক্রিয়া ঘটে, এবং প্রশমন বিক্রিয়া ঘটার মাধ্যমে এই এসিডটাকে সে প্রশমিত করে ফেলে, মানে নিউট্রাল করে ফেলে, ঠিক আছে। তারপর হচ্ছে নিচের কোনটা বিস্ফোরক পদার্থ হিসেবে ব্যবহৃত হয়, বা নিচের কোনটা একটা হচ্ছে বিস্ফোরক পদার্থ? তো এখানে বিস্ফোরক পদার্থ হচ্ছে স্যার এই যে টিএনটি, ট্রাই নাইট্রোটোলুইন, ঠিক আছে। এটার নাম কি? টিএনটি মানে হচ্ছে ট্রাই নাইট্রোটোলুইন, ঠিক আছে। 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন বলা হয় এটাকে। তারপর হচ্ছে নিচের কোনটা দাহ্য পদার্থ? স্যার দাহ্য পদার্থ কোনগুলো বলেন তো? দাহ্য পদার্থ কাকে বলে বলেন? বলেন দাহ্য পদার্থ কাকে বলে, না পারলে বলেন পারি না, সমস্যা নাই তো। জি স্যার, পারি না। দাহ্য মানে হচ্ছে এই যে দেখেন আমরা গ্যাসের কথা যে বলি, গ্যাসের মধ্যে একটু আগুন লাগলে তা আগুন ধরে যেতে করে, তাই না? মানে যে পদার্থগুলা খুব সহজে কি হয় দহন বিক্রিয়া ঘটাতে পারে, ঠিক আছে। তো আপনি গ্যাসের কথা বলতে পারেন, যে কোনো গ্যাস, আপনি পেট্রোল বলেন, অকটেন বলেন, ডিজেল বলেন, সিএনজি বলেন, এলএনজি বলেন, এলপিজি বলেন, ঠিক আছে, যে কোনো পেট্রোলিয়াম গ্যাস বলেন। এরা দেখবেন একটু আগুনের সংস্পর্শে আসলেই এদের মধ্যে আগুন ধরে যায়। তাহলে যে সকল পদার্থ আগুনের সংস্পর্শে আসলে খুব সহজে আগুন ধরে যায় তারা হচ্ছে দাহ্য পদার্থ। তো এরকম একটা দাহ্য পদার্থ হচ্ছে ইথার। কি স্যার? ইথার। তারপর হচ্ছে ত্রিফল বা তিন পাতা বিশিষ্ট ফ্যানের চিহ্নের মতো এক ধরনের চিহ্ন আছে, যে চিহ্ন দ্বারা আসলে কি বোঝানো হয়? আপনারা খেয়াল করে থাকবেন, এরকম একটা সাইন দেওয়া থাকে, তিনটা পাতা থাকে, হ্যাঁ, এরকম একটা সাইন দেওয়া থাকে। সাইনটা আমি ভালো করে হয়তো অঙ্কন করতে পারতেছি না, আপনাদের বইয়ের মধ্যে দেখেন এরকম তিন পাতার একটা সাইন থাকে। তো সেটা হচ্ছে মূলত ইয়ার জন্য, তেজস্ক্রিয়, এই তেজস্ক্রিয় পদার্থগুলা, তেজস্ক্রিয় পদার্থ কোনগুলো স্যার? ওই যে ইউরেনিয়াম। অর্থাৎ যাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে 82 থেকে বেশি, যারা বাড়ি মৌল, যারা তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে তাদেরকে আমরা তেজস্ক্রিয় মৌল বলতে পারি, ঠিক আছে। তো এই যে আমরা দেখি না পারমাণবিক যে আমাদের একটা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আছে, তো সেই বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে কিন্তু তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা, তেজস্ক্রিয় পদার্থ হিসাবে ইউরেনিয়াম ব্যবহার করা হয়, তাই না? সো এই যে দেখবেন যেখানে এই চিহ্নটা দেওয়া থাকবে একটা তেজস্ক্রিয় পদার্থ সাইন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তো এই সাইনটা যেখানে থাকবে সেটা মনে রাখবেন, সেটা হচ্ছে একটা তেজস্ক্রিয় পদার্থ। তারপরে আসেন, এই যে ত্রিফল বা তেজস্ক্রিয়তার যে চিহ্নটা আছে, এটা সর্বপ্রথম কত সালে আবিষ্কৃত হয়? এটা থিওরিটিক্যাল 1946 সালে। তারপর হচ্ছে রাসায়নিক দ্রব্যের ঝুঁকি এবং সতর্কতা সংক্রান্ত
গ্লোবাল হারমোনাইজ সিস্টেম GHS কোন সম্মেলনে প্রবর্তিত হয়? আচ্ছা, GHS এর ব্যবহারটা একটু বলি। গ্লোবাল হারমোনাইজ সিস্টেম, আপনারা একটা বিষয় খেয়াল করে থাকবেন, আপনারা যদি বিভিন্ন ধরনের কেমিক্যালের ড্রাম দেখেন, আমি যখন জব করতাম, তো এখানে কেমিক্যালের ড্রামের মধ্যে এটা খুব বেশি করা হইতেছে। এই GHS এর কিন্তু ক্লাসিফিকেশন আছে। আপনারা দেখবেন কোথাও হচ্ছে GHS 1 লেখা থাকে, কোথাও GHS হচ্ছে 7, 9 এরকম লেখা থাকে। হ্যাঁ, এটাকে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা যায় এবং এদের ক্লাসিফিকেশনের উপর ভিত্তি করে ওই পদার্থটা কেমন তেজস্ক্রিয় বা কতটা ক্ষতিকর সেটা কিন্তু বোঝানো হয়। ঠিক আছে? তো কোন একটা কেমিক্যাল পদার্থ কতটা হচ্ছে ক্ষতিকারক, আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকি আছে, এর ভিত্তিতে কিন্তু কেমিক্যাল গুলাকে অনেকগুলা ক্লাসিফিকেশন বা অনেকগুলো ভাগ করা যায়। ঠিক আছে? তো এই জিএসএস ক্লাসিফিকেশনটা কোন সম্মেলনের মাধ্যমে প্রবর্তিত হয়েছে সেটা কিন্তু আপনাকে জানতে চাইছে। এটা হচ্ছে 1992 সালে যে আর্থ সামিট হয়েছিল, সে আর্থ সামিটের কথা বলছে। তারপরে এটা হচ্ছে কিয়োটো প্রোটোকল, আর এটা হচ্ছে প্যারিস চুক্তি, আর এটা হচ্ছে 1972 সালের স্টকহোম কনভেনশন অর্থাৎ স্টকহোম সম্মেলন। তাহলে চারটার মধ্যে এখানে প্রথম যে অপশনটা আছে আর্ট সামিট, 1992 সালের যে আর্ট সামিটটা আছে, এই আর্ট সামিটের মাধ্যমেই এই জিএসএস মানে গ্লোবাল হারমোনাইজ সিস্টেম এটা কিন্তু প্রবর্তিত করা হয়েছিল। এর আগে কিন্তু এটা ছিল না। অর্থাৎ ওই 1992 সালের যে আপনার সম্মেলনটা হয়েছিল আর্ট সামিট, যেটা ধরিত্রী সম্মেলন বলা হয়, সেই ধরিত্রী সম্মেলনের মাধ্যমে কেমিক্যালকে ক্লাসিফাই করা হয়েছে। তারপরে আসেন নিচের কোনটা জারক? বলেন তো স্যার, জারক কাকে বলে? বলেন। স্যার, যে ইলেকট্রন গ্রহণ করে। আপনারা জারক বিজারক তো ভালো করে আশা করি বোঝা যায়। তো দেখেন, জারক মানে মনে রাখবেন যে অক্সিজেনের মতো ধর্ম আছে যার। ঠিক আছে? যারা অন্যকে কি করতে পারে? জারিত করতে পারে। ঠিক আছে? যারা অন্যকে জারিত করতে পারে, তো তারাই হচ্ছে জারক। তো অক্সিজেন যে একটা পদার্থ, এই অক্সিজেনটা কিন্তু হচ্ছে একটা জারক পদার্থ। আর দাতব যে পদার্থগুলো আছে এগুলা বিজারক, আর অদাতব যে পদার্থগুলো আছে এগুলো ম্যাক্সিমাম হচ্ছে জারক পদার্থ। So, আপনি অক্সিজেনের কথা মনে রাখবেন, অক্সিজেন কি করে? সে অন্য কাউকে জ্বলতে সাহায্য করতেছে, কোন একটা বিক্রিয়া করার সময় ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে? তো যারা বিক্রিয়ার মধ্যে ইলেকট্রনটা গ্রহণ করে তারা হচ্ছে জারক, আর যারা ত্যাগ করে তারা হচ্ছে বিজারক। যেমন সোডিয়াম হচ্ছে একটা বিজারক পদার্থ। তো যৌগ হিসেবে অনেকগুলো জারক পদার্থ আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি আছে দেখেন, ইথারের কথা বলছে, এরোসোলের কথা বলছে, পটাশিয়াম ড্রাইকোমেটের কথা বলছে, মিথেন গ্যাসের কথা বলছে। সে পটাশিয়াম ড্রাইকোমেটটা হচ্ছে জারক পদার্থ হিসেবে কাজ করে, এটা হচ্ছে অক্সিডাইজিং সাবস্টেন্স। ঠিক আছে? তাহলে জারক পদার্থ কোনটা? জারক পদার্থ হচ্ছে আমাদের পটাশিয়াম ড্রাইকোমেট। তারপরে আসেন 14 নম্বর, পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ কোনটা? পরিবেশের জন্য কোনটা সবচেয়ে বেশি ক্ষতি করে? কি কি অপশন স্যার, দেওয়া আছে নাইট্রোজেন। অপশনগুলো দেখেন। লেড এবং মার্কারি, আচ্ছা এই একটা অপশন গেল। বেনজিন এবং টলুইন, তারপর হচ্ছে সোডিয়াম পটাশিয়াম, অক্সিজেন এবং নাইট্রোজেন। আপনাদের এই চারটা অপশনের মধ্যে বলেন তো স্যার কোনটা মনে হয় যে আনসার হতে পারে? বলেন। এই যে মেটালগুলোর কথা বললাম, মৌলগুলোর কথা বললাম, লেড মার্কারি বেনজিন টলুইন সোডিয়াম পটাশিয়াম অক্সিজেন নাইট্রোজেন, এর মধ্যে কোনটা স্যার বেশি ক্ষতিকারক পরিবেশের জন্য? বলেন। Lead and mercury. হ্যাঁ, লেড এবং মার্কারি, এটি আনসার। আমি মার্ক করে রাখছি, যারা বুদ্ধিমান আছেন তারা তো দেখেই বলিতে পারে। আমি তো প্রথমে মার্ক করে রাখছিলাম। আচ্ছা, এখানে আমি বলি শুনেন, এরা কেন ক্ষতিকারক জানেন? কারণ এরা হচ্ছে হেভি মেটালস। এরা হচ্ছে কি? হেভি মেটালস। আমি যখন অনার্স ফাইনাল ইয়ার পড়ি তখন হচ্ছে আমি হেভি মেটালস নিয়ে একটা রিসার্চ করছিলাম, আমার পাবলিকেশনস আছে। এটার উপর আমার একটা রিসার্চ পেপার ছিল যে ইন্ডাস্ট্রি থেকে যে সকল পদার্থ বের হয় বা যে পানি টানি বের করে, সেই পানির মধ্যে কি কি ধরনের হেভি মেটালস থাকতে পারে এবং সেটার ইম্প্যাক্ট গুলা কি আমাদের সয়েলের উপরে। ঠিক আছে? বাংলাদেশে ইন্ডাস্ট্রি গুলা তারা যে পানিটা ব্যবহার করে সেই পানিটা ট্রিটমেন্ট করে তারপরে কিন্তু আমাদের পরিবেশে ছেড়ে দিতে হয়, বাট ইন্ডাস্ট্রি গুলা এই রুলটা ফলো করে না। তারা সরাসরি যে বর্জ্য পানিটা আছে সেটাই সরাসরি আমাদের পরিবেশে ছেড়ে দেয়। তারা সেই বর্জ্য পানির মধ্যে অনেক ধরনের
মারাত্মক ক্ষতিকারক পদার্থ থাকতে পারে যেটা আমাদের পরিবেশের অনেক ক্ষতি করে। আপনারা দেখতেই পাচ্ছেন কোন খালের মধ্যে যদি ইন্ডাস্ট্রি থেকে পানি আসে, সেই পানি কিন্তু খালটা নষ্ট করে দেয় পুরাটা। কারণ সেখান থেকে আপনারা দেখেন বিভিন্ন কালার রঙের পানি আসে, যেটা আসলেই কোনো মাছ টাছ বেঁচে থাকার জন্য উপযোগী না আর কি। ঠিক আছে। সো ওই সকল পানির মধ্যেও ফ্যাক্টরি থেকে যে সকল ইফলুয়েন্ট বের হয় তার মধ্যে এই লেড বলেন, মার্কারি বলেন, ক্রোমিয়াম বলেন, নিকেল বলেন, ঠিক আছে, এরা হচ্ছে হেভি মেটালস। এখন হেভি মেটালস কেন ক্ষতিকারক স্যার? এদেরকে কেন আমরা হেভি মেটালস বলি? আপনি যদি লেড খান বা মার্কারি খান, ঠিক আছে, মার্কারি মানে তো বুঝেনি নাকি, লেড মানে তো বুঝেন। তো এই লেড বা মার্কারি সীসা জাতীয় যে পদার্থগুলো আছে, মার্কারি মানে হচ্ছে পারদ, ঠিক আছে। তো দেখেন, এই যে আমরা লেড অথবা মার্কারি পারদ যদি আপনি খান, এই পারদটা আপনার শরীরের ভিতরে যায়া দীর্ঘদিন সে বেঁচে থাকবে। সে যেমনি আছে অমনি থাকবে, সে তার কোনো ক্ষয়ক্ষতি হবে না, আপনার শরীরের ভিতরে সে জমে থাকবে। ঠিক আছে। ধরেন মাটির মধ্যে আপনি কোথাও লেড ফেললেন, সেই লেডটা যদি উদ্ভিদের ভিতরে যায়, উদ্ভিদের ভিতরে যায় একই রকম থাকবে, নষ্ট হবে না। অর্থাৎ যে সাবস্টেন্সটা নষ্ট হয় না, ঠিক আছে, যেটা দীর্ঘদিন আপনার শরীরের ভিতরে জমে থাকবে এবং আপনার ক্যান্সার সৃষ্টি হওয়ার জন্য সে উপযোগী, আপনার শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারতেছেন এই হেভি মেটালস গুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক এবং পরিবেশের জন্য ক্ষতিকারক। ধরেন আপনি পরিবেশে ফালাইছেন, সেখান থেকে মাছে যদি খায়, মাছের শরীরে যায় জমা থাকবে, তারপর আপনি খেলে আপনার শরীরে আসবে। তো এই জন্যই দেখবেন কয়েকদিন পর পর হচ্ছে যে প্যাকেটিং যে দুধ, দুধ যে বিক্রি করে, লিকুইড যে দুধটা, ঠিক আছে, তারপর বিভিন্ন ধরনের খাবারের মধ্যে অনেক সময় আমরা নিউজ দেখি যেগুলোর মধ্যে হেভি মেটালস পাওয়া গেছে, পোল্ট্রির মধ্যে হেভি মেটালস পাওয়া গেছে, ডিমের মধ্যে হেভি মেটালস পাওয়া গেছে। এইগুলো স্যার মানে খুবই ক্ষতিকারক আমাদের শরীরের জন্য। এগুলো আমরা খাইলে আমাদের শরীরে জমতে থাকবে, হাড়ের ভিতরে যায় জমে থাকবে, ঠিক আছে। এগুলো কখন নষ্ট হবে না, একসময় আলটিমেটলি আপনার শরীরের মধ্যে ক্যান্সার সৃষ্টি করবে। এই জন্য বাংলাদেশে ক্যান্সারের পেশেন্ট অনেক বেশি এবং ক্যান্সারের পেশেন্টটা দিন দিন বাড়তেছে। সো আমাদের খাবারের সময় অবশ্যই যে হেভি মেটালস গুলো আছে, বিশেষ করে লেড বলেন, মার্কারি বলেন, নিকেল বলেন, ক্রোমিয়াম বলেন, এগুলো হচ্ছে কি খুবই কি বলে ক্ষতিকারক পদার্থ আমাদের জন্য। বিশেষ করে যে নিকেলটা আছে না, নিকেলটা কোথায় ব্যবহার করে জানেন? আমরা ওই যে দেখি না শার্টের বুতাম, প্যান্টের বুতাম যেগুলো আছে না, ওই বুতামটাকে স্বচ্ছ পরিষ্কার করার জন্য কিন্তু নিকেল ব্যবহার করে ফ্যাক্টরি গুলা থেকে, বিশেষ করে টেক্সটাইল ফ্যাক্টরি গুলাতে। তো এখান থেকে কিন্তু নিকেলটা পরিবেশে চলে যায়। তারপর ব্যাটারি শিল্পের কথা বলেন, ব্যাটারির মধ্যে লেড ইউজ করে, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যান্সার বা শ্বাসতন্ত্রের ক্ষতি করতে পারে এমন স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ কোনটা? কি কি দেওয়া আছে একটু দেখি। নাইট্রিক অ্যাসিড আছে, টিএনটি আছে, বেনজিন আছে, ওজোন গ্যাস আছে। ওজোন গ্যাসটা আপনারা বুঝেন, এটা হচ্ছে আমাদের ওজোন লেয়ার আছে, সেখানে ওজোন গ্যাসটা পাওয়া যায়। নাইট্রিক অ্যাসিড এটা খুবই একটা তীব্র একটা অ্যাসিড, এটা আমাদের শরীরের উপর পড়লে পুড়ে যাবে। টিএনটি তো আপনারা জানেন, টিএনটি হচ্ছে একটা বিস্ফোরক পদার্থ। এই বেনজিনটা হচ্ছে স্যার আমাদের ক্যান্সার বা শ্বাসতন্ত্রের ক্ষতি করতে পারে, ঠিক আছে। এই বেনজিন, বেনজিন হচ্ছে 6 কার্বন বিশিষ্ট একটা এরোমেটিক যৌগ। যাই হোক, পরে যাই আমরা। নিচের কোনটা ক্ষয়কারক পদার্থ? নিচের কোনটা কি স্যার ক্ষয়কারক পদার্থ? আচ্ছা, ক্ষয়কারক মানে কি বলেন তো স্যার? ক্ষয়কারক মিনিংটা কি, মানে আপনি কি বুঝেন ক্ষয়কারক মানে কি? কথা বলেন। স্যার এটা কি ক্ষয় হয় এটা বুঝাচ্ছে কোনো? হ্যাঁ, ধরেন সাপোজ আপনি কোন একটা প্লেটের মধ্যে রাখলেন, দেখবেন ওই প্লেটটাই ক্ষয় হয়ে গেছে, ঠিক আছে। বিশেষ করে তীব্র এসিড, তীব্র ক্ষার, এগুলা ক্ষয়কারক পদার্থ হয়ে থাকে। সাপোজ আপনি হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলেন, গাঢ় যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড, ফসফিউরিক অ্যাসিড, এই তীব্র অ্যাসিড গুলা কোথাও যদি পড়ে, কোনো পাতিলের উপরে পড়ে, সেই পাতিলটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, ঠিক আছে। আপনার যদি শরীরের মধ্যে পড়ে, দেখবেন শরীর কিন্তু ক্ষয় হয়ে যাবে, পুড়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখেন এই যে অ্যাসিডের নাম দেওয়া আছে, যে কোনো তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার এগুলো হচ্ছে কোরসিভ পদার্থ, অর্থাৎ ক্ষয়কারক পদার্থ, ক্ষয় করে ফেলে। তারপর হচ্ছে বিষাক্ত পদার্থ কোনগুলা, টক্সিক, টোটালি বিষাক্ত। কি কি বলছেন? ও, সতর্কীকরণ চিহ্ন হিসাবে কোনটা ব্যবহার করা হয়? দেখবেন বিষাক্ত বা টক্সিক পদার্থ যেখানে আছে স্যার, সেখানে একটা মাথার খুলি দেওয়া থাকে, ঠিক আছে। আমি আচ্ছা আপনাদেরকে একটা বিষয় দেখাই দেই।
আহ দাঁড়ান, জিএইচএস আপনারা এইরকম অনেক ক্লাসিফিকেশন দেখতে পারেন, এই যে জিএসএস এর ক্লাসিফিকেশন গুলো। এই যে স্যার একটু আগে যেটা পড়ে আসছিলাম আমরা, আরো বড় পিক্টোগ্রাম কি আছে? জিএসএস এর ক্লাসিফিকেশন, জিএসএস এর পরিষ্কার একটা ছবি থাকলে কাম হইতো। এটা কি দেখা যাবে? দেখি তো। এই যে দেখতে পাচ্ছেন কিনা স্যার? সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে আপনারা একটু আগে বলছেন না, আমি কিন্তু আপনাকে একটু আগে বলে দিয়েছিলাম যে জিএসএস এর মিনিংটা কি, গ্লোবাল হারমোনাইজ সিস্টেম। এগুলোকে ক্লাসিফাই করা হয় কিসের ভিত্তিতে? কেমিক্যালটা কোন ধরনের ক্ষতি করতে পারে, আমাদের স্বাস্থ্যের জন্য কোন ধরনের ঝুঁকি আছে। যেমন ধরেন, এক নাম্বার যে ক্লাসিফিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এক নাম্বার যে ক্লাসিফিকেশনটা, এ দেখেন স্যার এখানে দেওয়া আছে, এই যে জিএসএস 1, ঠিক আছে? এই হ্যাজার্ডাস পিক্টোগ্রামটা কিরকম? এই যে এরকম, ঠিক আছে? পিক্টোগ্রাম তো আসলে দেখা যাচ্ছে নাকি? সেটা কেমন দেখা যাচ্ছে? এটার মিনিংটা হচ্ছে, এটা হচ্ছে কি, এক্সপ্লোডিং বুম, মানে এই যে যেগুলো বিস্ফোরক যে পদার্থগুলো আছে, বিস্ফোরিত হয়। তারপর হচ্ছে এই যে ফ্লেম, জিএসএস 2 ক্লাসিফাই। ধরেন সাপোজ দেখবেন পেট্রোলের গায়ে, পেট্রোলের একটা ড্রাম, সেই পেট্রোলের ড্রামের গায়ে লেখা থাকবে এরকম GHS02, আর এইটা দেওয়া থাকবে। এটা দেওয়া মানে কি, সেটা একটা দাহ্য পদার্থ, সেটা আগুনের সংস্পর্শ আসলে আগুন ধরে যায়, ঠিক আছে? তারপর হচ্ছে জিএসএস 3, এটাও এক ধরনের দাহ্য পদার্থ। তারপর হচ্ছে জিএসএস 04, এটা হচ্ছে গ্যাস সিলিন্ডার যেগুলো আছে এগুলোর মধ্যে এইটা দেওয়া থাকে। তারপর হচ্ছে আপনার জিএসএস 05, এটা হচ্ছে স্যার কি, পলিউশন মানে ক্ষয়কারক পদার্থ হয়, যে এগুলোর মধ্যে এগুলো হচ্ছে কি স্যার, ক্ষয়কারক, ঠিক আছে? যে একটু আগে দেখলেন না, তীব্র এসিড, তীব্র ক্ষার, এই ধরনের ড্রামের গায়ে দেখবেন এই লোগোটা দেওয়া থাকে, ঠিক আছে? তারপরে তারপরে দেখেন এই যে 9টা ক্লাসিফিকেশন আছে টোটাল এটার। জিএসএস এর ক্লাসিফিকেশন কয়টা? 9টা। তারপরে যে 06, এই যে স্যার একটু আগে দেখছেন এই যে কঙ্কালের যে চিহ্নটা আছে না, কঙ্কালের, এই যে দেখেন কঙ্কালের সেই চিহ্নটা এখানে দেওয়া আছে। এটার মানেই হচ্ছে স্যার, এটার মানেই হচ্ছে কি জানেন? ওই যে কি বলছিল, বিষাক্ত পদার্থ। এটা মিনিংটা কি? বিষাক্ত পদার্থ, ঠিক আছে? এটা মিনিংটা কি বলেন তো স্যার? এই জিএসএস 06 মানেই হচ্ছে 6 নম্বর যে ক্লাসিফিকেশনটা, এটা হচ্ছে বিষাক্ত পদার্থ, আমাদের শরীরের জন্য বিষাক্ত, টক্সিক। তারপর হচ্ছে জিএসএস 07, এটা মানে হচ্ছে সতর্কীকরণ, মানে সমস্যা হইতে পারে, বাট মানে এটা সতর্ক থাকতে হবে আমাদেরকে ব্যবহার করার ক্ষেত্রে। তারপর হচ্ছে জিএসএস 08, এটা হচ্ছে হেলথ হ্যাজার্ড, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, আপনার হেলথ হ্যাজার্ড আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে জিএসএস 09, এটা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর, এই সেটটা দেওয়া থাকে। এই হচ্ছে টোটাল 9 ম্যাম, ক্লাস। বলেন, বলেন, কোনো সমস্যা আছে? আরো ভালো যদি এগুলা থাকতো তাহলে দেখাইতে পারতাম আমি। এই যে দেখেন টোটাল এখানে সবগুলা দেওয়া আছে হেলথ হ্যাজার্ডের জন্য, ঠিক আছে? ক্লেম, দাহ্য, এক্সক্রিমিনেশন মাস, মানে এটা সতর্কীকরণ বা আপনার শরীরের জন্য এটা হুম, বুঝছেন তাহলে? চিহ্নগুলো দেখে চিনতে পারবেন না? চিনতে পারবেন? বলেন। পারবো স্যার। ঠিক আছে, তাহলে টক্সিক পদার্থের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মাথার খুলি এবং আড়াআড়ি হাড় দেওয়া থাকে, যেগুলো টক্সিক ম্যাটেরিয়ালস, বিষাক্ত। লোহায় মরিচা পড়ার জন্য প্রধানত কোন উপাদানগুলো দায়ী একটু বলেন তো স্যার? লোহার মধ্যে মরিচা কেন পড়ে? মরিচা দেখছেন লোহার মধ্যে পড়ে যে, বাদামি বর্ণের একটা আস্তরণ, বলেন, কথা জি কয় না। স্যার, দেখ এটা স্যার কেন এটা তো পড়ে? হবে স্যার লবণ। বাতাসে লবণ অক্সিজেন আর দেখেন, যখন একটা লোহাকে আমরা খোলা বাতাসে রেখে দেই, তো খোলা বাতাস মানে হচ্ছে সেখানে আপনার অবশ্যই
অক্সিজেন আছে, জলীয় বাষ্প আছে। সেই অক্সিজেন এবং জলীয় বাষ্প এই দুইটার উপস্থিতির কারণেই আপনার লোহার মধ্যে মরিচা পড়ে। অক্সিজেন এবং জলীয় বাষ্প এই দুইটা লোহার সংস্পর্শে আসলে আপনার ফেরিক অক্সাইড নামক এক ধরনের যৌগ গঠন করে, আর্দ্র ফেরিক অক্সাইড। সেই আর্দ্র ফেরিক অক্সাইডটাই হচ্ছে মরিচা। ঠিক আছে, তাহলে কিসের জন্য দেখতে পাচ্ছি আমরা এখানে বলছে অক্সিজেন ও হাইড্রোজেন, নো এটা না। ও পানি ও হাইড্রোজেন না স্যার, অক্সিজেন ও পানি, এই যে স্যার এটা গ নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট আনসার। লোহায় মরিচা পড়ার জন্য প্রধানত দায়ী হচ্ছে এই অক্সিজেন এবং পানি। অর্থাৎ সে যদি আয়রনটা, লোহা মানে তো আয়রন মানে তো এই লোহার প্রতীকিত হচ্ছে এটা এফি, আয়রন। সেটা যখন কি আসে, অক্সিজেনের সংস্পর্শে আসে এবং পানি বাতাসের মধ্যে জলীয় বাষ্প থাকে, এদের সংস্পর্শে আসলে এখান থেকে আপনার হচ্ছে Fe2O3, এই ফেরিক অক্সাইড এন হলো পানি, অর্থাৎ আর্দ্র ফেরিক অক্সাইড গঠন করে, এটি মরিচার সংকেত। তারপরে হচ্ছে কার্ড, সরি 19 নম্বর, ল্যাবরেটরিতে কাজ করার সময় নিরাপত্তার জন্য সবচেয়ে জরুরি পোশাক বা সরঞ্জাম কোনটা? স্যার বলেন তো, ল্যাবরেটরিতে কাজ করার সময় আমাদের কি কি পোশাক পরিধান করতে হয় একটু বলেন। গ্লাভস, অ্যাপ্রন এইসব। আমরা যখন ল্যাবরেটরিতে কাজ করব তখন অবশ্যই আমাদের একটা অ্যাপ্রন থাকতে হবে। অ্যাপ্রন মানে যে সাদা যে পোশাকটা আছে ওইটা। তারপর আপনার চোখের জন্য, চোখের সেফটিটা হচ্ছে মাস্ট, চোখের জন্য একটা গগলস ইউজ করতে হবে, নট লেন্সের কোনো চশমা ব্যবহার করা যাবে না ল্যাবের মধ্যে। অবশ্যই গ্লাভস ইউজ করতে হবে, আপনি যে কোনো কেমিক্যাল যখন স্পর্শ করবেন আপনার গ্লাভস পরে তারপর স্পর্শ করতে হবে, কারণ খালি হাতের কন্টাক্টে গেলে আপনার স্কিনের ক্ষতি হইতে পারে। ঠিক আছে, কারণ আমরা হাত কিছু দ্বারা শব্দ ধরি, এখন মনে করেন হাতে বললো, আপনি হাত দ্বারা নাক চুলকাচ্ছেন, তার মানে কি নাকের মধ্যে চলে যাবে, তারপর আপনার মুখে যাবে। মানুষের হিউম্যান বডির মধ্যে যে কোনো কেমিক্যাল বা যে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, ইনফেক্টেন্ট এগুলা আহ প্রবেশ করে হচ্ছে হাত থেকে প্রথমত মুখে যায় বা নাকে যায় বা চোখ দ্বারা অথবা কান দ্বারা, এগুলো আমাদের দেহের মধ্যে কি করে স্যার, প্রবেশ করে। সো এখানে কি কি আছে, গ্লাভস অবশ্যই পড়তে হবে, সেফটি গ্লাস অবশ্যই পড়তে হবে, অ্যাপ্রন, হ্যাঁ উপরে সবগুলো গ নম্বর আনসার। কাঠ ও কেরোসিনের প্রধান রাসায়নিক উপাদান কি স্যার? কাঠ এবং কেরোসিন, দেখেন যে পদার্থগুলা জ্বলে মানে পুড়ে, মনে রাখবেন, ঠিক আছে, লাকড়ি হিসেবে ব্যবহার করা যায়, তাদের সবার মধ্যে কার্বন আছে। ঠিক আছে, সবার মধ্যে কি আছে, কার্বন, এবং যেগুলোর মধ্যে পুড়লে কালি পড়বে এগুলো সবই কি আছে, কার্বন আছে। ঠিক আছে, তাহলে দেখেন কাঠ এবং কেরোসিনের প্রধান রাসায়নিক উপাদানই হচ্ছে হচ্ছে স্যার কি, অবশ্যই কার্বন। কার্বন, নাইট্রোজেন, সিলিকন, সালফার না স্যার, এই কার্বনটা হচ্ছে। কাঠ, কেরোসিন বলেন, যাই বলেন, ডিজেল, পেট্রোল, সবগুলাই কি কার্বনের একটা যৌগ। আমরা এগুলা জৈব জৈব যৌগ পড়বো যখন 11 অধ্যায়, তখন আপনারা ভালো করে পড়বেন। তারপরে নিচের কোন রাসায়নিক পদার্থটি খাবার দীর্ঘ সময় ভালো রাখতে পারে? এটা তো মেয়েদের জানার কথা, বলেন তো, নিচের কোন রাসায়নিক পদার্থটি খাবার দীর্ঘ সময় ভালো রাখতে ব্যবহার করা হয় বলেন? অ্যান্টাসিড ব্যবহার করেন, নাকি প্রিজারভেটিভস, নাকি অ্যান্টিবায়োটিক, নাকি সার? Preservative. Preservative, sir. এই যেটা প্রিজারভেটিভস, তাই না? প্রিজারভেটিভ মানে হচ্ছে কি, প্রিজারভেটিভস এর আবার প্রকারভেদ আছে। কিছু হচ্ছে অনুমোদিত প্রিজারভেটিভ, কিছু হচ্ছে ফ্রুট প্রিজারভেটিভ। ঠিক আছে, তো সব ধরনের প্রিজারভেটিভ ব্যবহার করা যাবে না। এখন ফরমালিন যেটা আছে, ফরমালিন কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রিজারভেটিভস, বাট এটা আমাদের ফুড প্রিজারভেটিভ না। ঠিক আছে, আগের মহিলারা দেখতেন, আহ আপনারা দেখছেন কিনা জানেন না, এখন তো ফ্রিজের যুগ চলে আসছে। আমি ছোটবেলায় দেখতাম আম্মু সাধারণত তখন বাজার থেকে আব্বু বেশি মাছ নিয়ে আসতো, মাছ অথবা মাংস কুরবানির সময়। এখন তো ফ্রিজ ছিল না, এত অ্যাভেলেবেল ছিল না, এখন যেমন বাড়ি বাড়ি আছে। আগে কিন্তু একটা সময় এত অ্যাভেলেবেল ফ্রিজ ছিল না। আপনি যদি 2005-এর কথা বলেন বা 4-এর কথা বলেন, তারও আগে, তখন মানুষ কি করতো তখন জানেন, তখন হচ্ছে মাছটাকে দেখবেন জাল দিত হলুদ দিয়া, হলুদ মিক্সড করে জাল দিত। এই হলুদটা কি, হলুদ হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রিজারভেটিভ। এখন খাদ্য কেন পচে যায় জানেন? বলতে পারবেন খাদ্য কেন পচে? বলেন। স্যার ব্যাকটেরিয়া আক্রমণের কারণে। দেখেন আপনি যখন দীর্ঘদিন খাবারটাকে রেখে দিবেন, তাপমাত্রা বেশি থাকলে, দেখেন ঠান্ডা দিনে কিন্তু খাবার অত একটা নষ্ট হয় না, কিন্তু গরমের মধ্যে সকালে ভাত রান্না করছেন আপনি, দুপুর বা বিকালে খাইতে পারেন না, নষ্ট হয়ে যায়। কেন? কারণ তাপমাত্রা বেশি হওয়ার কারণে সেখান থেকে ব্যাকটেরিয়া গ্রো করে। তো এই ব্যাকটেরিয়া গুলো কি করে, খাবারকে মানে ডিকম্পোজ করে ফেলে বা পচাই ফেলায়। তো আপনি যদি এমন কিছু ব্যবহার করেন যেগুলো আসলে ব্যাকটেরিয়াকে গ্রো করতে দিবে না বা ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে, তাহলে আপনার খাবারটা মানে সংরক্ষিত থাকবে। ঠিক আছে, তো কিছু অনুমোদিত প্রিজারভেটিভ আছে, যেমন ভিনেগার, ঠিক না? ভিনেগারের কথা বলতে পারেন। তাছাড়া আমরা কি ব্যবহার করি, যে হলুদের কথা বললাম, সরিষার তেলের কথা বললাম। দেখবেন আচারের মধ্যে সরিষার তেল দিলে সেই আচারটা দীর্ঘদিন টিকে থাকে, তার মানে কি, এই সরিষার তেলটা হচ্ছে ফ্রুট প্রিজারভেটিভ, বাট
ফরমালিনের কথা বলেন, ফরমালিনটা কখনোই ফ্রুট প্রিজারভেটিভ না, এটা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক, যেটা ফলে ইউজ করে, কিন্তু এটা আসলেই কখনো উচিত না। তারপর হচ্ছে মোম পোড়ালে নিচের কোনটা উৎপন্ন হয়? আচ্ছা, মোম যদি পোড়াই, সো মোমের যদি পুরান, মোমের পুরানো মানে কি, মোমের সাথে অক্সিজেন বিক্রিয়া করতেছে, তো বিক্রিয়া করে কি তৈরি করবে? যে কোনো দহন মানেই কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, আর মোম পোড়ালে কি তৈরি হবে স্যার? তাপ উৎপন্ন হয়। তাহলে কি উৎপন্ন হবে স্যার? লেখাই দিছে দেখেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, আর হচ্ছে তাপ। কোথায় আছে? মনোক্সাইড পানি না স্যার, কার্বন ডাইঅক্সাইড এবং পানি, এটা উৎপন্ন হবে, খ নম্বর। ওকে। তারপর প্রাকৃতিক গ্যাসের পর্যন্ত কোন উপাদানটি থাকে? অবশ্যই হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মিথেন। বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাসটা পাওয়া যায় বা প্রাকৃতিক গ্যাস যেটাকে আমরা বলি, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানটাই হচ্ছে মিথেন। প্রায় 80% এর উপরে, কোনো কোনো ক্ষেত্রে সেটা 90% উপরে চলে যায়, 80% এর উপরে কি থাকে? মিথেন গ্যাস থাকে। তারপর হচ্ছে বিজ্ঞানের কোন শাখায় পদার্থের গঠন, ধর্ম, রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়? এটা তো সহজ বিষয়, পদার্থবিজ্ঞান আলোচনা করা হয় না স্যার, জীববিজ্ঞান না স্যার, রসায়নের মধ্যে, তাই না? তারপরে আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান কোন দেশের বিজ্ঞানী ছিলেন বলেন তো স্যার? আরব কান্ট্রি, সে কিন্তু আরবের ছিল, তার কেমিস্ট্রিতে অনেক বড় ভূমিকা আছে জাবির ইবনে হায়ানের। এটা কই চলে গেল রে ভাই? হ্যাঁ, ঠিক আছে। সেই প্রথম অধ্যায় থেকে আমাদের এই 25টা এমসিকিউ পড়লে মোটামুটি চলবে, পরীক্ষায় যদি প্রশ্ন আসে অবশ্যই 25টার ভিতর থেকে আসতে হবে, এর বাইরে থেকে আশা করি আসার মতো কোনো স্কোপ নাই, ঠিক আছে? তারপরে তো আমি এখানে ব্যাখ্যা দিলাম আপনাদেরকে, নাকি? এরপর একটু আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাব, কাজটা পড়ে ফেলি। পদার্থের অবস্থা কয়টা বলেন তো স্যার? এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, দ্বিতীয় অধ্যায়। আচ্ছা, আজকে কি দ্বিতীয় অধ্যায় পড়াবো নাকি সামনের ক্লাসে পড়াবো বলেন? আজকে স্যার এক আজকে অধ্যায়, পড়াবেন? আজকে এক অধ্যায় থাকুক, ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে পড়াই, দুটো অধ্যায় একসাথে পড়ালে কি আপনাদেরই কষ্ট হয়ে যাবে। তো আজকে এক অধ্যায় পড়েন, আমরা ইনশাল্লাহ সামনের ক্লাসে সেকেন্ড চ্যাপ্টার নিয়ে কথা বলবো, আলোচনা করবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে প্রথম অধ্যায় যেগুলো পড়লাম এগুলাই। আর আপনাদেরকে আমি একটা ড্রাইভ লিংক দিয়েছি, দেখছেন? পাইছেন? ওই ড্রাইভ লিংকের মধ্যে এই এমসিকিউ যেগুলো আছে, এমসিকিউ গুলো পেয়ে যাবেন, সমস্যা নেই, আমি আপলোড করে দিব না সেখানে। ওকে, জি স্যার। ঠিক আছে। তার সাথে ভালো থাকেন, আজকের মধ্যে এখানে বিদায়, আল্লাহ হাফিজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।